শিক্ষার্থীরা জিকে প্রিমিয়াম কোর্স চলে এসেছে। ডেমো ক্লাস লিঙ্ক প্রথম কমেন্টেই দেওয়া আছে। যারা এখনও ভর্তি হননি দ্রুত কমেন্ট করুন, আমাদের কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলছে। এর পাশাপাশি ইংরেজি প্রিমিয়াম কোর্স পুরোদমে চলছে। যারা এই কোর্সটিতেও যুক্ত হতে চাচ্ছেন কমেন্টে জানাবেন। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, আফগান সোভিয়েত যুদ্ধের সময় আফগান সোভিয়েত যুদ্ধের কিছু চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। মুজাহিদরা যুদ্ধের জন্য তৈরি আছে, এদেরকে মুজাহিদ বলা হতো। আসলে এরা মুজাহিদের প্রকৃত অর্থ বহন করে কিনা, এরা হচ্ছে সোভিয়েত। শিক্ষার্থীরা, সোভিয়েতের পতাকা আপনারা দেখতে পাচ্ছেন। এরা যুদ্ধ করার জন্য ট্যাঙ্ক টু ট্যাঙ্ক বহন করে আসছে। এরা আফগান যোদ্ধা। এদের হচ্ছে দাড়ি এবং পায়জামা পাঞ্জাবি, আর এদের হচ্ছে ক্লিন শেভ এবং আর্মি পোশাক। এইভাবে আর কি একটু পার্থক্য করা যায়। তো শিক্ষার্থীরা, আমরা সরাসরি আফগান সোভিয়েত যুদ্ধের মেইন টপিকে চলে আসছি। শিক্ষার্থীরা, আফগান সোভিয়েত যুদ্ধটা কত সালে লাগে? 1979 সালে। শিক্ষার্থীরা, আপনাদের মনে থাকবে যে প্রিভিয়াস ক্লাসে আমরা দাতাত গোষ্ঠী নামে একটা টপিক পড়েছি। যদি আপনারা একটু খেয়াল করেন বিষয়টা, দাতাত মানে হচ্ছে উত্তেজনা প্রশমনকারী রিল্যাক্সেশন একটা পিরিয়ড। এটা হয়েছিল শিক্ষার্থীরা 1962 সাল থেকে এই আফগান যুদ্ধের আগ পর্যন্ত 1979। মানে এই 18 বা 17 থেকে 20 বছর আসলে কোল্ড ওয়ারটা একটু শিথিল ছিল সোভিয়েত এবং আমেরিকার মাঝে, এবং সে শিথিল করার পিছনে যে চুক্তিগুলো অবদান রেখেছিল সেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। হটলাইন, পিটিবিটি, আউটার স্পেস ট্রিটি, বায়োলজিক্যাল ওপেন কনভেনশন, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি, সল্ট, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড দিস টপিক। আমরা এই টপিকটা অলরেডি পড়ে আসছি শিক্ষার্থীরা, দাতাত বিষয়টা। এবং যেটা বলতেছিলাম যে 79-তে যখন শেষ হয়েছে, মানে প্রশমনকারী শেষ হয়েছে, মানে রিল্যাক্সেশন পিরিয়ড শেষ হয়েছে 79-তে। কেন? কারণ 79 থেকে আসলে ওয়ার পিরিয়ড স্টার্ট হয়েছে, আর ওয়ার মানে তো অ্যান্টি রিল্যাক্সেশন, তাই না? এর জন্যই দেখাইলাম যে এরপরে 79-তে আপনার ওয়ার স্টার্ট হয়েছে এবং দ্য ওয়ার বিগিনস ফ্রম হিয়ার। এখান থেকে যুদ্ধটা শুরু। তো শিক্ষার্থীরা, যুদ্ধের পিরিয়ড কিন্তু 10 বছর ছিল। এটা আমি আপনাদের আলাদা করে লিখে দিচ্ছি। 10 বছর ছিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা, যুদ্ধের পিরিয়ড 1979 থেকে 1989, 10 বছর ছিল। দাদাদের পরিসমাপ্তি হয় মূলত এই যুদ্ধের মাধ্যমে। কেমন? এটা কিন্তু আমি আগের ক্লাসেই, মানে একটু আগেই বললাম, আগের ক্লাসও বলেছিলাম। যুদ্ধটা কিভাবে হয় প্রেক্ষাপটটা একদম বিগিনিং থেকে জানতে হবে, ফ্ল্যাশব্যাক থেকে জানতে হবে শিক্ষার্থীরা। একদম শুরু থেকে শিক্ষার্থীরা, ইউকে তো একটা বজ্জাত জাতি, আমরা সবাই জানি শিক্ষার্থীরা। এই যে ইউকে, এটা তো ইউএসএ, আবার এটা বজ্জাত জাতি, আর তৎকালীন এইটা বজ্জাত জাতি ছিল ইউকে। সে করতো কি শিক্ষার্থীরা, আপনার এই ইউএসএ তেও ব্যবসা করত, উপমহাদেশেও ব্যবসা করছে। উপমহাদেশ, এইটা উপমহাদেশেও ব্যবসা করছে। বেদ্যব জাতি চায়নাতেও ব্যবসা করছে, জাপানেও ব্যবসা করছে, সব ব্যবসা। আর ব্যবসার নামে তো বুঝেন, ব্যবসার নামে কলোনিয়াল অর্থাৎ উপনিবেশ গড়ে তোলে, এবং সেই উপনিবেশের উপর ভর করে তারা একটা দেশ শাসনের অপপ্রচেষ্টা চালায়। এটাই তাদের টার্গেট, যে ব্যবসার নামে ঢুকে সেখানে কবজা করে নেওয়ার একটা পরিকল্পনা। তো এই লন্ডন, ইউকে ব্যবসার ছলে এইখানেও ঢুকছে। এইটা হচ্ছে আফগানিস্তান। এই যে এটা হচ্ছে শিক্ষার্থীরা আফগানিস্তান। কেমন? এটা হচ্ছে আফগানিস্তান। তো এইখানে ঢুকছে, এইখানে ঢুকে আফগানিস্তানও দখল করছে। তবে আমরা জানি উপমহাদেশ 1947 সালে স্বাধীন হয়েছে, তবে আফগানিস্তান আরেকটু আগে ছাড়া পাইছে শিক্ষার্থীরা। কই গেল?
আর একটু আগে ছাড়া পাইছে। দেখেন ইউকে উপমহাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে উপনিবেশ গঠন করে প্লাস আধিপত্যের জন্য করে। তো ইউকে আফগানিস্তানে এরকম উপনিবেশ গঠন করেছিল, কিন্তু উপমহাদেশ ইউকের বেড়াজাল থেকে মুক্তি পাইছে 1947 সালে, কিন্তু আফগানিস্তান মুক্তি পাইছে আর একটু আগে 1919 সালে। ইউকে থেকে স্বাধীন হয় এবং তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সবাই, যাকে ওটা পরের বিষয়। এই দেখে এটা তৎকালীন 1919 সালের সময়, যে সময় তারা যুদ্ধ করে আফগানিস্তানদের সাথে ইউকে যুদ্ধ হয়েছে, এবং আফগানিস্তানরা 1919 সালে কিন্তু ইউকেদের তাদের ঘাঁটি থেকে সরায় দিছে। বুঝাইতে পারছি শিক্ষার্থীরা? এটা 1919 সালের চিত্র। তো দেখেন মানচিত্র দেখেন, ইউকে অ্যান্ড আফগানিস্তান। ইউকে যখন আফগানিস্তানের কাছ থেকে সরে গেল শিক্ষার্থীরা, তখন আফগানিস্তানের সাথে সোভিয়েতের সম্পর্ক ওই 1919 সালের কথা ভালো হইতে থাকলো। কেন? কারণ সোভিয়েত তো 1917 সালে গঠিত হয়েছে, তাই না? তো 1917 সালে যখন সোভিয়েত গঠিত হয়, তখন আফগানি ছিল সোভিয়েতের পক্ষে ভোটদানকারী। কারণ সোভিয়েতের সমাজতন্ত্র বা সোভিয়েতের অনুযায়ী শুধু পুঁজিবাদকে অস্বীকার করে সমাজের সবাই যেন ধনী একটা নর্মাল মধ্যম পন্থায় মিডিয়াম স্টেজে থাকতে পারে, এটা নিশ্চিত করে সমাজতন্ত্রবাদ, হ্যাঁ, বা সোশ্যালিজমের যে ধারণাটা শিক্ষার্থীরা। তো এটা তো সবাই ওয়েলকাম করছে, স্পেশালি আফগানের মতো বা আমাদের দেশের মতো গরিব দেশ তো অবশ্যই ওয়েলকাম করবে। তো আফগান 1917 সালেই শিক্ষার্থীরা আফগান কি করছে, 1917 সালে এই সোভিয়েতদের ভোট দেয়। আর 1919 সালে আফগান যখন স্বাধীন হয়, তখন সর্বপ্রথম এই সোভিয়েতই 1919 সালে আফগানকে গ্রহণ করে এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করে। এই সোভিয়েত আফগানদের সাথে 1919 সালে কূটনৈতিক সম্পর্ক তৈরি করে। দেখি শিক্ষার্থীরা দেখেন, এই যে 1919 সালে আফগান ইউকে থেকে স্বাধীন হইলে কূটনৈতিক সম্পর্ক তৈরি করে কে? সোভিয়েত। দেখেন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সোভিয়েত। লাইনটা নিচে দাগ দিয়ে দিই। কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সোভিয়েত, স্থাপন করে কেন? কারণ 1917 সালে সোভিয়েতকে ভোট দিয়েছিল আফগানরা, আফগানিস্তানদের পক্ষে সমর্থন করছিল। আর ওটার ফিডব্যাক হিসেবে আফগানিস্তান যখন স্বাধীন হইল, তখন আফগানিস্তানের একটা ব্যাকআপ প্রয়োজন। তো 1919 সালে আফগানিস্তানকে কূটনৈতিক সাহায্য করে এই সোভিয়েত। চিন্তা করা যাচ্ছে শিক্ষার্থীরা যে সোভিয়েতের সাথে 10 বছরের যুদ্ধ হইল, সোভিয়েত আফগান যুদ্ধ। সেই স্টার্টিং এ কিন্তু 1919 সালে এই সোভিয়েতই সবার আগে আফগানের কাছে হাত বাড়ায় আসছে যে ভাই আমি তোমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলাম। আবার আফগানও সোভিয়েতকে 1917 সালে ভোট দিছে। সো দুইজনের ভেতরে স্টার্টিং এ একদম শুরুতে সম্পর্ক তো ভালোই ছিল। ওকে, আবার 21 সালে কি হয়? 17 গেলে 19 গেলে এবার 21 স্বাধীন আফগানে কি হয়? 1921 সালে তাদের মধ্যে মিত্রতার সম্পর্কের চুক্তি, বা মিত্রতার সম্পর্কের চুক্তিও স্থাপিত হয়ে গেল শিক্ষার্থীরা। বুঝতে পারছেন আপনারা যে 17তে একটা 19-এ একটা এবং 21-এ আরেকটা, 3টা সাল। 1917তে কি হয়েছে? সোভিয়েতের পক্ষে সমর্থন করছে। 21-এ কি হয়েছে? 19-এ 17 বললাম, তারপর 19-19 কি হয়েছে? আপনাকে এই যে আফগান যে করছিল, স্বাধীন হয়েছিল, এই আফগানের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করছে। আর 21 সালে কি হয়েছে? মিত্রতার চুক্তি করছে। তো মিত্রতার চুক্তি যে দেশের সাথে করে সম্পর্ক তো ভালোই। লিখেও দিছি বিষয়টা। সুসম্পর্ক থাকাকালীন আফগানের রাজতন্ত্র ছিল। ও আচ্ছা, যখন সোভিয়েতের সাথে আফগানের সুসম্পর্ক ছিল, মানে 1919 সালে আফগান যখন স্বাধীন হয়, তখন স্বাধীন আফগানে আমরা লিখতে পারি স্বাধীন আফগানে রাজতন্ত্র। স্বাধীন আফগানে কি ছিল শিক্ষার্থীরা? ধন্যবাদ শিক্ষার্থীরা। স্বাধীন আফগানে রাজতন্ত্র ছিল, এটা মাথায় রাখতে হবে। তৎকালীন রাজা ছিল জহির শাহ। স্বাধীন আফগানের রাজা হচ্ছে জহির শাহ। দিয়ে 1 নজরে জহির শাহ সাহেব, এই দেখেন জহির শাহ, মাশাআল্লাহ, ভিনটেজ ছবি, কত সুন্দর। ওই সময় আর্মিদের পোশাক। জহির শাহ আর কি, তিনি তৎকালীন রাজা ছিল জহির শাহ।
এই জহির শাহের সাথে আসলে আফগানের জহির শাহের সাথে আসলে সোভিয়েতদের সুসম্পর্ক ছিল, তবে রাজত্ব তো সবসময় এত বেশি দিন টেকে না। তো উনার পতন হয়েছে 1973 সালে উৎখাতে দেশের ক্ষমতা গ্রহণ করে। আচ্ছা, দাউদ খান তখন দেশের ক্ষমতা গ্রহণ করে। তাহলে স্বাধীন আফগান 1919 সালে স্বাধীন আফগান, এর কয়েকদিন পর এই মনে করেন 1919 বা 19 সালে হইতে পারে বা 20 সালে হইতে পারে, আপনার জহির শাহ রাজা, এই যে সাইডে দেওয়া আছে, জহির শাহ আফগানের ক্ষমতা গ্রহণ করে। তো আফগানের ক্ষমতা গ্রহণ করার পর জহির শাহ 19 সালের পর থেকে যে একদম 73 সালের ভিতরে হয়তো বা আরো সরকার টরকার চেঞ্জ হয়েছে, আমার জানা নাই। তো 73 সালের দিকে সম্পূর্ণ রাজতন্ত্রের পতন ঘটে এবং নতুন সরকার হিসেবে দাউদ খান ক্ষমতায় আসছে 1973 সালে। 73 পর্যন্ত চলে আসছি, যুদ্ধটা 79-তে, তো মাঝখানের বেশি সময় নাই। 73 সালে একদম ভয়াবহ অবস্থা, রাজার পতন করছে, দাউদ খান ক্ষমতায় আসছে। দাউদ খানটাকে শিক্ষার্থীরা, এই সৌম্য বিরোধ সম্পন্ন মার্জিত চেহারার লোক হচ্ছে শিক্ষার্থীরা দাউদ খান। তো এই দাউদ খান ক্ষমতায় আসে কত সালে? 1973 সালে। আর বেশি দিন যুদ্ধের সময় নাই, যুদ্ধ কিন্তু আস্তে আস্তে শুরু হবে। তার মানে দেখা যাচ্ছে রাজতন্ত্র পর্যন্ত 73 পর্যন্ত সোভিয়েতদের সাথে আফগানদের সম্পর্ক ভালো ছিল। যে রাজতন্ত্র চলে গেল, নতুন সরকার দাউদ খান আসলো, আর তখন থেকে আফগান সোভিয়েতদের সম্পর্কের অবনতি হতে থাকে। মানে দাউদ খান তো হয়তো সোভিয়েতকে ভালো করে দেখেন, সবাই তো টাকা পয়সার লোভ সবার, তো এই সেন্সে সবাই পুঁজিবাদীদের পক্ষ নিতে চায়, আর তখন থেকে আফগান সোভিয়েতদের সম্পর্কে অবনতি হতে শুরু করে। তাহলে কখন থেকে শিক্ষার্থীরা? দাউদ খান এই লোকটা যখন সরকার হয়ে আসলো, এই লোকের পিরিয়ড থেকে এই আকামটা হওয়া শুরু করে, অবনতি হওয়া শুরু করে। তৎকালীন সোভিয়েত নেতা ছিল লিওনার্ড ব্রেজনেভ। মানে 1973 পর্যন্ত রাজতন্ত্র ছিল, 73-এর পর রাজতন্ত্র অবসান ঘটে। 73 সালে দাউদ খান ক্ষমতায় আসছে আফগানের। আর তৎকালীন সোভিয়েত নেতা কে ছিল ওই সময়? তখন সোভিয়েত নেতা ছিল ব্রেজনেভ। বাহ, ব্রেজনেভের ছবিটা তো অনেক সুন্দর করছে এই দিয়ে। ব্রেজনেভ ছিল, দেখেন, লিওনিড ব্রেজনেভ। ব্রেজনেভ ছিল আপনার আফগান সোভিয়েতের যুদ্ধকালীন লিডার। ব্রেজনেভ সোভিয়েত লিডার ব্রেজনেভ। তার মানে 73 সালে যখন দাউদ খান ক্ষমতায় আসে, তখন সোভিয়েত ইউনিয়নের প্রধানকে ব্রেজনেভ, এই সেই ব্রেজনেভ এবং এই দাউদ খান। তো এদের মধ্যে দে আর নট ইন গুড টার্মস, তারা ভালো সম্পর্কের মধ্যে ছিল না। ওকে, ব্রেজনেভ ক্ষমতা আসে, লাল কালি দিয়ে লেখা হয়েছে নামগুলা লাল কালি দিয়ে লেখা হয়েছে। যারা দাগানো শিখছেন দ্রুত কমেন্ট করে জানাবেন শিক্ষার্থীরা। তো এই হচ্ছে আমাদের ব্রেজনেভ। ফাইন। তারপরে ঘরোয়া চাপে 73-এর পর দাউদ খানের পতন ঘটে। কেন পতন ঘটছে এটা বইতে দেওয়া নাই। তো 1978-এ দাউদ খানের পতন ঘটছে, ঠিক এক বছর পর 79 সালে কিন্তু যুদ্ধ হয়েছে, মাথায় রেখে। দাউদ খানের রিজিমটা ছিল 1973 থেকে 1978 পর্যন্ত। দাউদ খানের শাসনভারটা ছিল 73 থেকে 78 পর্যন্ত দাউদ খানের শাসন ছিল। তো শিক্ষার্থীরা, দাউদ খান যখন চলে গেছে, তখন কি আসে? তখন আসে এমন এক লিডার, যে লিডারকে সোভিয়েতরা পছন্দ করত। রাজা জহির শাহ এবং রাজ পরিবারদের সোভিয়েতরা পছন্দ করত। তাই আপনার 73 পর্যন্ত সম্পর্ক ভালো ছিল। 73-এ যখন দাউদ খান আসে, সম্পর্কের অবনতি হইতে শুরু করে। তৎকালীন সোভিয়েত নেতা ছিল আপনার ব্রেজনেভ, সোভিয়েত নেতা ছিল। তো 73 থেকে 78 পর্যন্ত সম্পর্ক অবনতি থাকে, কিন্তু 78-এ ব্রেজনেভের পতন, আপনার যে দাউদ খানের পতন ঘটে এবং নতুন যে সরকার আছে তারেকি নামে নতুন একজন সরকার আসে, তার সাথে সোভিয়েতদের সম্পর্ক ভালো ছিল। তারেকি ক্ষমতায় আসে। তারেকি একজন সমাজতান্ত্রিক, এই যে তারেকিও সোশ্যালিস্ট ছিল, দেখছে, সরকার এবং সোভিয়েত ছিল তারেকির পক্ষে। তো সোভিয়েত এবং তারেকি মিলে বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ করা শুরু করে। এইটা 1978 সালেরই ঘটনা, যুদ্ধ লাগতে কিন্তু এক বছর। তো তারেকির চেহারাটা চিকনে দেখে নি, বাউল বাউল টাইপের একটা চেহারা, হচ্ছে তারেকি। আচ্ছা, তারেকি সাহেব, এ হচ্ছে তারেকি সাহেব, মাথায় রেখে। তো
তারা মিলে, সোভিয়েত আর তারেকি মিলে আপনার সমাজ সংস্কারমূলক কাজ করা শুরু করে। কোথায় বলেন তো? আফগানিস্তানে। কিন্তু সমস্যা হলো স্থানীয় লোকেদের এই সমাজ সংস্কারমূলক কাজ পছন্দ হচ্ছিল না, কারণ আফগান তো মুসলিম প্রধান দেশ এবং মুসলিমে মানুষ অহেতুক বিভিন্ন আউল ফাউল নিয়ম তৈরি করে, ইনোভেট করে। ঠিক আছে, ইনোভেটটা বিষয় হচ্ছে বিদাত। বিদাত মানে কি? যেটা ইসলামে নাই সেগুলা তৈরি করার নামে হচ্ছে বিদাত। ঠিক আছে, যেমন ইসলামে যেগুলো আছে সেগুলো তো করতেই হবে, আমাদের লজিকে খাটুক বা না খাটুক, রুল ইজ রুল। যেমন চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা যেমন একদম ফিক্সড, এখানে কোনো কথা নাই। কিন্তু ইসলামে আবার নারীদের যেরকম নিকাব পরা, এটা কিন্তু ইসলামে ফরজ না। এটা কিন্তু ইসলামে টোটালি ফরজ না, নিকাব পরা ফরজ না। পড়লে তাকওয়া লেভেল অনেক উন্নত পর্যায়ে যায়, এটা ঠিক আছে, তো নিকাব পরা ফরজ না। কিন্তু কিছু কিছু দেশ এবং কিছু কিছু আলেম আউলিয়া আছে নিকাব পরা বিষয়টাকে ফরজ করার বিষয় করে, বা এটা পড়তে হবে, না পড়লে গুনাহ, এরকম একটা বিষয় তৈরি করে। তো এগুলো ইসলামের বাইরে ইনোভেশন। যেমন মানুষ মারা গেলে একটা ইনোভেশন সবাই আমরা করি, 4 দিনের খাবার দাবারের বিষয়টা, 40-এর বিষয়টা, কুলখানির বিষয়, 40-এর বিষয়, এইটা টোটাল ইনোভেশন। ঠিক আছে, এগুলো ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক নাই। তো এরকম আপনার তারেকি এবং গর্বাচি না, তারেকি এবং ওই সময় কে ছিল? ব্রেজনেভ ছিল। এরা সোভিয়েতের পক্ষ থেকে ব্রেজনেভ আর আফগানিস্তানের পক্ষ থেকে তারেকি। ঠিক আছে শিক্ষার্থীরা, এরা দুই মিলে আপনার 78-এ যখন তারেকি ক্ষমতায় আসলো, তখন এরা দুই মিলে বিভিন্ন সমাজ সংস্কার কাজ করতেছিল, যেগুলা আপনার নেটিভ আফগান কিংবা চরমপন্থী, যারা ধর্মীয় চরমপন্থী আছে, মানে খামাখায় বেশি বেশি যারা করে, অ্যাক্ট করে, এবং তাদের জন্য আসলে ইসলামটা কি হয়, আপনার সারা বিশ্বের কাছে ইসলামটা একটা ইসলামোফোবিয়া তৈরি হয়, এবং বিষয়গুলো খারাপ। আসলে চরমপন্থীরা এগুলা মেনে নিতে পারে নাই, যে সমাজ সংস্কারের নামে হয়তোবা তারেকি এবং ব্রেজনেভ দুই সরকার মিলে আফগানটাকে একদম বদলে দিচ্ছে, উল্টাপাল্টা করে দিচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলা থিঙ্ক করছিল নেটিভ আফগান ধর্মীয় নেতারা, চরমপন্থীরা, এবং তারা এই আপনার তারেকি এবং আপনার ব্রেজনেভের একত্রিত কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। তাই আবার বিপ্লব হয়, 78-এর পর আবার বিপ্লব হয়। বিপ্লবে দ্বন্দ্ব শুরু। দ্বন্দ্বে চরমপন্থী নেতারা ছিল হাফিজুল্লাহ আমানি। চরমপন্থী যারা ছিল তাদের মধ্যে একজন ছিল এই ব্যক্তি, হাফিজুল্লাহ আমানি। চরমপন্থীদের মধ্যে একজন ছিল হাফিজুল্লাহ আমানি সাহেব। তো চরমপন্থীদের মধ্যে এই নেতাটা তখন আবার ক্ষমতায় আসে 1978-এর পর। শিক্ষার্থীরা, আমিনের সাথে সোভিয়েত ভালোই আগাচ্ছিল, কিন্তু চরমপন্থীদের কারণে আমিনের পতন ঘটে। ওই 78-এর দিকে, 79-এর দিকেই আমিনের পতন ঘটে। দাউদ তো আগের ছিল, আমিনের পতন ঘটে, আমিন বলতেছি কেন, তারেকি, সরি শিক্ষার্থীরা, তারেকির পতন ঘটে, এই আমিন সাহেব ক্ষমতায় আসে। তো আমরা ছবি দেখে তো বুঝছি এ হচ্ছে তারেকি, এ হচ্ছে আমিন। তো তারেকির সাথে সম্পর্ক নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এই আমিনের মাঝখানে এসে তারেকির পতন ঘটে এবং আমিন ক্ষমতায় আসে। এবং আমিন যেহেতু চরমপন্থী নেতা, আমিন ক্ষমতায় আসা মানে ওই 79 সালে আসলে আপনার সোভিয়েতদের সাথে ক্ল্যাশ তৈরি হয় আফগানিস্তানের, এই আমিনী ক্ষমতায় আসার মাধ্যমে। তো এখান থেকে কোশ্চেন হয়, সোভিয়েতরা কার পক্ষ ছিল? তারেকি। আর সোভিয়েতরা কার পক্ষ ছিল? আমিনী। আর এইখান থেকে ইউএসএ একটা ফায়দা নেওয়ার চেষ্টা করে, যেহেতু এখন নতুন সরকার আসছে আমিন, যেটা কিনা সোভিয়েতের ঘোর বিরোধী, আর সোভিয়েতের সাথে আমিনের একদম কাটাকাটি যেহেতু সম্পর্ক। হ্যাঁ, তো ইউএসএ করলো কি, উইরা এসে জুড়া বসলো, সে আমিনের পক্ষ নিল। এবং ইউএস এর যেহেতু জাতিসংঘ শক্তি, ইউএস সংগঠন, তো ওআইসি এর থেকে 34টা দেশের সমর্থন নেওয়া হয়েছে এই আমিনের জন্য, আর ইউএসএ নিজেও সমর্থন দিছে। এই আমিন ওআইসির 34টা দেশের সমর্থন পাইছে, প্লাস এই আমিন ইউএসএরও সমর্থন পাইছে, আর এ সোভিয়েতের সমর্থন পাইছে। তো আবারও কোল্ড ওয়ার লাগিয়ে গেছে, সোজা কথা, এই হচ্ছে বিষয়। তো হাফিজুল্লাহ আমিন নেতা ছিল, পরিস্থিতি সোভিয়েতের বিপক্ষে দেখে ইউএসএ আমিনের পক্ষ নেয় ওই যে সুবিধাটা নেওয়ার জন্য, এবং ইউএসএ ওআইসির দেশগুলাকেও হাত করে ফেলছে, হয়তো 24টা, ভুল বলছি শিক্ষার্থীরা, 10টা কমায় বলছি, 34টা দেশ আমিনের পক্ষ নেয়। তো সোভিয়েত নেতা ব্রেজনেভ ছিল তারেকির পক্ষে, আর 34টি দেশ এবং ইউএসএ ছিল শিক্ষার্থীরা এই আমিন সাহেবের পক্ষে। পয়েন্ট টু বি নোটেড, মাথায় রাখতে হবে।
তো এই সব বিষয় বিবেচনা করে শিক্ষার্থীরা এই 1979 সালে সোভিয়েত করে কি, এই যে প্রথমে যে ছবিটা দিছিলাম, আফগানিস্তানের ভিতরে এই ট্যাঙ্ক প্রবেশ করানো শুরু করে, সৈন্য বহনকারী ট্যাঙ্ক প্রবেশ শুরু করে। এটা 1979 সালের কথা। আর এখন এইভাবে শিক্ষার্থীরা যুদ্ধ লেগে গেল আলটিমেটলি। এটাই ছিল শিক্ষার্থীরা আফগান সোভিয়েত যুদ্ধের প্রেক্ষাপট। আর এটা তো পড়লাম। মোতায়েন করে, দেখেন সোভিয়েতরা আফগানে নিজেদের সৈন্য মোতায়েন করে। ওই যে 1979 সালে দেখলেন না, ট্যাঙ্ক বোঝাই করে আসতেছিল যে সৈন্য মোতায়েন করছে, এই আর কি। শিক্ষার্থীরা এগুলা বই থেকে প্রশ্নগুলো নেওয়া এবার। আর এতক্ষণ যেগুলা পড়াইছি এর 5% বইতে ছিল না, আমি গবেষণা করে আপনাদের সামনে নিয়ে আসছি আর কি। এখন যেগুলা পড়বে এগুলো হুবাহু বইতে। যে এই যে আফগান এবং সোভিয়েতের যে যুদ্ধটা হইল, এই যুদ্ধটা কিরকম ছিল? যুদ্ধটা ছিল ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার। এই যুদ্ধটাকে ছায়াযুদ্ধ কেন বলে বই থেকে পড়লে কোনোভাবে বুঝবেন না, কারণ ছায়াযুদ্ধের সংখ্যা বইতে লেখা নাই, আমি বুঝাইলে বুঝবেন। এই যুদ্ধটাকে ছায়াযুদ্ধ বলে কারণ হইল ছায়াযুদ্ধে একটি বৃহৎ শক্তি যুদ্ধে প্রত্যক্ষ অংশ না নিয়েও অন্যভাবে, যেমন অস্ত্র, রসদ ও তথ্য দিয়ে পক্ষকে, বিশেষ করে দুর্বল পক্ষকে সাহায্য করে। শিক্ষার্থীরা এই হচ্ছে সোভিয়েত, এ হচ্ছে আফগান। দুর্বল পক্ষকে আফগান সবাই আমরা জানি। আমেরিকা করছে কি, আফগানকে সরাসরি সৈন্য মোতায়েন করে না সোভিয়েতের মতো, তবে আফগানে সে অস্ত্র পাঠাইছে, খাদ্য পাঠাইছে, রসদ পাঠাইছে এবং ইনফরমেশন পাঠাইছে, অস্ত্র, রসদ, তথ্য পাঠাইছে। পাঠিয়ে এই দুর্বল আফগানকে, দুর্বল পক্ষকে সাহায্য করছে। সোভিয়েত যেমন সরাসরি আসছিল, ইউএসএ কিন্তু সরাসরি আসে নাই। সো এই জিনিসটাই হচ্ছে যুদ্ধের ধরনটাকে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারে নিয়ে গেছে শিক্ষার্থীরা। ফলাফল কি? ফলাফল অবশ্যই সোভিয়েতের পরাজয় হবে, এটা আমরা সবাই আগে থেকেই জানি। এই তো সোভিয়েতের পরাজয় হওয়ার পর শিক্ষার্থীরা আপনার ব্রেজনেভ যে সরকার, একটু আগে দেখছিলেন ছবিটা, সে সরকারের পতন হয়ে যায় অটোমেটিকলি 10 বছর যুদ্ধের পর। এবং তৎকালীন নতুন সোভিয়েত ইউনিয়নে 1979 পর যে নতুন সোভিয়েত সরকার হলো, তার নাম হচ্ছে মিখাইল গর্বাচেভ, এবং ইনি হচ্ছে শেষ সোভিয়েত সরকার। শেষ সোভিয়েত সরকার, বড় করে রাখলাম না, শেষ সোভিয়েত সরকার হচ্ছে গর্বাচেভ, মিখাইল গর্বাচেভ, উনি হচ্ছে শেষ সোভিয়েত সরকার। তো উনি, আফগান যুদ্ধ শেষ হলো, সোভিয়েত সরকার, মিখাইল গর্বাচেভ আসলো, নতুন করে আবার সোভিয়েত ইউনিয়নটা সাজানোর পরিকল্পনা উনি করলো। তবে ওনার পরিকল্পনা ফলটি ছিল, কারণ উনি যেগুলাই করতেছিল সেগুলা আসলে সোভিয়েতের নীতি বিরুদ্ধ কাজ, মানে আস্তে আস্তে পুঁজিবাদের দিকে উনি ধাবিত হচ্ছিল। তো আলটিমেটলি 1991 না 93 সালে মনে নাই, মোস্টলি 91 সালেই আপনার সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। যেমন যেটা সৌদি আরব করতেছে, সৌদি আরবে যেটা ইসলামিক কান্ট্রি, আমরা আশা করতেই পারি যে সম্পূর্ণ ইসলামিক নীতি ওইখানে পূর্ণরূপে পালন করা হবে। তবে সেখানে ইসলাম বহির্ভূত কাজ, নাচ, কনসার্ট, গান, এগুলো সম্পূর্ণ ইসলাম বহির্ভূত বিষয়। এই বিষয়গুলো যেমন কোনো জোরাজোরি না, মানে কট্টর চরমপন্থী না। গান শোনা সম্পূর্ণরূপে ইসলামে হারাম। বেপর্দা নারী টেলিভিশনের পর্দায় দেখে উপভোগ করা, এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম কাজ। এটা কোনো কড়াকড়ি বা জোরাজোরি মানে না, চরমপন্থী না। এগুলা যারা মেনটেন করে, যারা গান শোনে না বা টেলিভিশন দেখে না, বেগানা নারীকে বেপর্দা অবস্থায় দেখে না, হ্যাঁ, এইটা ইসলামে সম্পূর্ণরূপে আদেশকৃত একটা বিষয়, এটা কোনো চরমপন্থের বিষয় না। তো এখন যেহেতু সৌদি আরব এগুলো একটা আখড়া হয়ে গেছে, হ্যাঁ, তো সৌদি আরব কি করতেছে, সৌদি আরবের যে দেশ চালানোর নীতি, সে এখন নীতি বিরুদ্ধ কাজ করতেছে। একইভাবে এই লোকটাও, গর্বাচেভ যখন শেষ সোভিয়েত সরকার হিসেবে আসলো, সে সোভিয়েতদের যে সমাজতান্ত্রিক নীতি ছিল, সেই নীতি বিরুদ্ধ সে কাজগুলা করছে, যার কারণে আস্তে আস্তে 91 সালে সম্পূর্ণ সোভিয়েত ইউনিয়নই বিলুপ্ত হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। আর ইসলাম যখন বিলুপ্ত হওয়ার পথে চলে যাবে, তখন তো কিয়ামতই চলে আসবে। তাই বিলুপ্ত হওয়ার সকল প্রস্তুতি সম্পূর্ণ। এখন আস্তে আস্তে শেষ জমানার বিষয়গুলো সামনে আসবে, যেগুলো আমাদের ইসলামে বলা আছে। শিক্ষার্থীরা, তো ইনি মিখাইল গর্বাচেভ 1989 সালে যখন আসলো সোভিয়েত সরকার হয়ে, তিনি কি পদক্ষেপ নিয়েছিল? নাম্বার 1 পদক্ষেপ হচ্ছে, এই মিখাইল গর্বাচেভ পদক্ষেপ নিয়েছিল গ্লাসন্ত নীতি, গ্লাসনস্ট নীতি, গ্লাস
গ্লাসনস্ত নীতি এটা প্রথম পরিকল্পনা ছিল এবং তারপরে পেরেস্ট্রোইকা নীতি, এটা হচ্ছে দ্বিতীয় পরিকল্পনা ছিল। এছাড়া আর কোনো পরিকল্পনা হাতে নেয় নাই। শিক্ষার্থীরা, আমরা যদি একটু খেয়াল করি গ্লাসনস্ত নীতি বা গ্লাসান্ত নীতি কি, শিক্ষার্থীরা যদি একটু খেয়াল করি, সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন আসলে মানুষদের ভিতরে তো টাকা পয়সার একটা ইনকামের টেন্ডেন্সি সবারই থাকে না। সো মানুষ যতই মুখে মুখে বলুক যে আমরা আসলে গরিবদেরও বিলাইয়া দিব বা গরিবদের সাথে আমরা ধনীর একটা অবস্থায় সমান পর্যায়ে অবস্থান করব, কিন্তু আসলে মানুষদের যদি আমরা এভাবে ছেড়ে দিই তারা সবাই টাকা ইনকাম করে বড় লোক হওয়ার স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। তাই সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন সমগ্র রাশিয়াকে চালাইতো ওই সোভিয়েতরা। জনগণদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রটা ছিল না, সোভিয়েতরাই কন্ট্রোল করতো। থাকা খাওয়া, চিকিৎসা শুরু করে মত প্রকাশের স্বাধীনতা সব সোভিয়েত লিডাররাই কন্ট্রোল করত। আমি মনে করি এগুলা অত খারাপ না। যদি লিডার সাচ্চা লিডার হয় এবং যদি সে আসলে ন্যায়পরায়ণ হয় তাহলে কন্ট্রোল করতেই পারে, কিন্তু বর্তমানে তো ন্যায়পরায়ণ নয়। হয়তো বা সোভিয়েতের টাইমে ছিল, জানি না। তো সোভিয়েত রিজিমে সোভিয়েতরাই আপনার জনগণদের চিন্তা ভাবনা কন্ট্রোল করত। তো যেহেতু সোভিয়েত 1979 সালে হেরে গেল, তো তারপরে যিনি আসলো মিখাইল গর্বাচেভ, সে হচ্ছে তাদের সোভিয়েতের মূল নীতির পরিপন্থী, মানে বিপরীতে কাজ করছে। যেখানে ফ্রিলি কথা বলা যাইতো না সোভিয়েত রাজত্ব থাকাকালীন, এই মিখাইল গর্বাচেভ ফ্রিতে জনগণের মত প্রকাশের স্বাধীনতা দিছে, অনেকটা গণতন্ত্রের মতো সিস্টেম তৈরি করছে, মানে খোলাখুলি মত প্রকাশের স্বাধীনতা দিছে। এই খোলাখুলি মত প্রকাশের স্বাধীনতার নাম হচ্ছে গ্লাসনস্ত নীতি, অথবা ওপেন ডিসকাশনও বলা হয়। গ্লাসনস্ত নীতিকে ওপেন ডিসকাশনও বলা হয়। দেখেন একটু, সোভিয়েত ইউনিয়নে পরবর্তী এক নীতি, প্রবর্তিত এক নীতি, সোভিয়েতে দীর্ঘদিন যাবৎ এক দল এবং বদ্ধ রাজনীতিতে জনগণ বিরক্ত। এক দল মানে সোভিয়েত দল এবং রাজনীতি ওই একটাই, সোভিয়েত সরকার। এতে করে কি শিক্ষার্থীরা, জনগণ বিরক্ত, বাক স্বাধীনতা নেই, গণমাধ্যমে সংবাদে সেদিক প্রচার করতে পারে না। সেখানে সোভিয়েতদের নতুন প্রেসিডেন্ট গর্বাচেভ যখন আসলো, তখন জনগণকে নির্ভয়ে খোলাখুলি তাদের কথা বলার সুযোগ দেয়, যে এখন তোমরা খোলাখুলি কথা বলো। গণমাধ্যমগুলিকে স্বাধীনতা দেওয়া হয় খোলাখুলি সংবাদ প্রচারের ক্ষেত্রে। এই খোলাখুলি মত প্রকাশের স্বাধীনতাই হলো গ্লাসনস্ত নীতি। ঠিক আছে শিক্ষার্থীরা, এই হচ্ছে বিষয়। কবে হয়েছে শিক্ষার্থীরা গ্লাসনস্ত নীতি? 1987 সালে হয়েছে আপনার। সোভিয়েত নেতা কে ছিল? মিখাইল গর্বাচেভ ছিল। দেখেন মিখাইল গর্বাচেভকে আমরা যদি একটু দেখি, মিখাইল গর্বাচেভ এই গ্লাসনস্ত নীতিটা কবে দিছে? মজার বিষয় হচ্ছে একই সালে, মানে 1987 সালে গ্লাসনস্ত নীতির মতো আরেকটা নীতি এই টাকলু বেটা দিয়েছে। সে আরেকটা নীতি হচ্ছে পেরেস্ট্রোইকা নীতি। নীতি দুই রকম, কিন্তু একই সময় দিছে। 1987 সালে গ্লাসনস্ত নীতি দিছে এবং পেরেস্ট্রোইকা নীতি দিছে। এটাও দেখেন 1987 সালে। এই নীতি অনুযায়ী সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক অর্থনৈতিক পুনর্গঠন নীতি, এই যে সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক যে চিন্তাধারা এবং অর্থনৈতিক যে চিন্তাধারা, এটা পুনর্গঠন করতে হবে। এটা 1987 সালে গর্বাচেভ বলছে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে, সমাজতান্ত্রিক, সোভিয়েত মানে তো সোশ্যালিজম, এই গর্বাচেভ বলতেছে সোশ্যালিজম বাদ দিয়ে বেরিয়ে এসে, সোশ্যালিজম বাদ দিয়ে নয়া অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করার কথা জোর দিচ্ছে গর্বাচেভ। এটাকে বলে পেরেস্ট্রোইকা নীতি। পেরেস্ট্রোইকা হচ্ছে রাজনীতিক অর্থনৈতিক বিষয়াবলী, পেরেস্ট্রোইকা। তো পেরেস্ট্রোইকা হচ্ছে ডেভেলপমেন্ট ডিসকাশন, ওপেন ডিসকাশন না। ওপেন ডিসকাশন সাধারণ লোকের জন্য, ডেভেলপমেন্ট ডিসকাশন হচ্ছে একটা দেশের মাথার জন্য। ডেভেলপমেন্ট ডিসকাশন বলতে আমরা বুঝি এমন সব ডিসকাশন, যে ডিসকাশন দেশের উন্নতি হয়। তো উন্নতি ডিসকাশনকেই আপনার রাশিয়ান বা সোভিয়েত ভাষায় পেরেস্ট্রোইকা বলা হয়, পেরেস্ট্রোইকা নীতি আর কি। তো সোভিয়েত ইউনিয়ন রাজনৈতিক অর্থনৈতিক পুনর্গঠন করা দরকার। রাজনৈতিক অর্থনৈতিক অর্থ ব্যবস্থা পুঁজিবাদ নেওয়া উচিত সমাজতান্ত্রিক বাদ থেকে, ওটাই মনে বোঝাচ্ছে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে অন্য কোনো অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, ডিরেক্টর বলা যায় না পুঁজিবাদ। 1987 সালে গর্বাচেভ এটা দেন। তো গর্বাচেভ থেকে আসলে বেইমানির কারণেই আসলে এরকম সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যায়। আসলে প্রবক্তা সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ। তাহলে গর্বাচেভ এই হচ্ছে পেরেস্ট্রোইকা নীতি আর আপনার ইসের প্রবক্তা, গ্লাসন্ত নীতির প্রবক্তা। তো শিক্ষার্থীরা, এইগুলার পরে অবশেষে স্নায়ুযুদ্ধ শেষ,
অবসান করছে। 1987-তে এইভাবে গঠনমূলক আলোচনার পর আস্তে আস্তে দেশের অবস্থা উন্নতি হয়ে 1979 সালে হয়তোবা মিখাইল গর্বাচেভ ইউএসএ দের সাথে বন্ধুত্ব করে নিয়ে আপনার হয়তো স্নেহযুদ্ধ শেষ করে দিছে। স্নেহযুদ্ধ শেষ করছে কারা কারা যদি প্রশ্ন করি, জর্জ ডব্লিউ বুশ এবং সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, দুইজনের ছবি দেখাইছি। মিখাইল গর্বাচেভ, এই দেখেন জর্জ ডব্লিউ বুশ এবং মিখাইল গর্বাচেভ। শিক্ষার্থীরা, তো মতাদর্শের দ্বন্দ্বের অবসান ঘটে এবং দ্বিমুখী বিশ্ব অবস্থা ঘটে। এর দরকার নেই। এই প্রসঙ্গে ফ্রান্সিস ফুকোরা তার এন্ড অব দ্য হিস্ট্রি গ্রন্থে ঠান্ডা লড়াইয়ের অবসানের ফলে সমাজতান্ত্রিক বিশ্বে পুঁজিবাদী ধনতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে। ভালো কথা বলছে। দ্য এন্ড অব দ্য হিস্টোরি মানে কোল্ড ওয়ার হিস্টোরি শেষ হয়েছে। এই কোল্ড ওয়ার শেষ হওয়ার কারণে দেখেন কি বলছে সে ব্যক্তিটা, ঠান্ডা লড়াই মানে কোল্ড ওয়ার শেষ হওয়ার কারণে সমাজতান্ত্রিক বিশ্বে, সমাজতান্ত্রিক যে বিশ্ব আপনার সোভিয়েত ছাড়া তো অন্যান্য সমাজতান্ত্রিক বিশ্ব আছে, সমাজতান্ত্রিক বিশ্বে পুঁজিবাদী ধনতন্ত্র বিকাশের সুযোগ পাইছে। এবং শিক্ষার্থীরা, এই যুদ্ধের অবসান ঘটছে মাল্টা কনফারেন্সের মাধ্যমে। দেখেন এগুলো সব পরীক্ষায় আসে। আমাদের আজকের পরে এই পর্যন্তই। তো মাল্টা কনফারেন্সটা দেখেন শিক্ষার্থীরা, এই যে মাল্টা কনফারেন্স, এইটার মাধ্যমে শিক্ষার্থীরা আসলে যুদ্ধ শেষ হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকের পরে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ সলভের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য নতুন টপিকে চলে যাব। দেখেন নেক্সট ক্লাসে আমাদের টপিক হচ্ছে স্নেহযুদ্ধ তো শেষ, এখন স্নেহযুদ্ধের পরে আপনার আরো যুদ্ধ, অন্যান্য যুদ্ধ এগুলো আছে। ট্রয়ের যুদ্ধ আছে, ক্রুসেডের যুদ্ধ আছে, 100 বছরের যুদ্ধ আছে, উপসাগরীয় যুদ্ধ আছে। স্নেহযুদ্ধ শেষ, তারপরে আপনার উপসাগরীয় যুদ্ধ আগেই পড়ছি, এই তো এগুলাই আছে। এবং এছাড়া ইরান ইরাক যুদ্ধ আছে। হ্যাঁ, আরো বিভিন্ন যুদ্ধ দিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা পুরা বইটাই শেষ করে দিবে আস্তে আস্তে পড়ার মাধ্যমে। তো শিক্ষার্থীরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন পড়া নিয়ে, এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ সমাধানের চেষ্টা করবো। সে মধ্যে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।